সিস্টেম। সবার আগে আমরা পড়বো সেটা হলো যে এই আমেরিকার ইলেকশন সিস্টেম আমরা পড়বো। আমেরিকার ইলেকশন সিস্টেমটা আমরা পড়বো। মাথায় রাখবেন, এই আমেরিকান ইলেকশন সিস্টেম যদি আমরা পড়ি তাহলে আমাদেরকে এখানে দুই ধরনের নির্বাচন নিয়ে কথা বলতে হবে। দুই ধরনের নির্বাচনকে নিয়ে কথা বলতে হবে। যার এক ধরনের নির্বাচন হবে যেটাকে আমরা বলবো প্রাইমারি ইলেকশন, এবং আরেকটাকে বলা হবে জেনারেল ইলেকশন। তো জেনারেল ইলেকশন বোঝার আগে আমাদের বুঝতে হবে প্রাইমারি ইলেকশনটা। লাল মার্কাটা দেখো তো। আমাদের জেনারেল ইলেকশন বোঝার আগে আমাদের বুঝতে হবে প্রাইমারি ইলেকশনটা কি। লক্ষ্য রাখবেন, আমরা শুরুতে কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে প্রাইমারি ইলেকশন। তো লক্ষ্য রাখবেন, আমরা দেখতে পাই আমেরিকাতে প্রধানত রাজনৈতিক দল দুটি, এর বাইরেও রাজনৈতিক দল আছে। যেমন পিস পার্টি আছে, গ্রিন পার্টি আছে। আমেরিকাতে পিস পার্টি আছে, গ্রিন পার্টি আছে, হ্যাঁ, এগুলো আছে। তো আমরা প্রধানত রাজনৈতিক দল এখানে মূলত যাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে দুটি রাজনৈতিক দল, এবং যার একটা হচ্ছে ডেমোক্রেট রাজনৈতিক দল। একটা হচ্ছে ডেমোক্রেট, যাদের প্রতীক হচ্ছে গাধা। আর একটা হচ্ছে রিপাবলিকান, যাদের প্রতীক হচ্ছে হাতি। আর ডেমোক্রেটদের প্রতীক হচ্ছে গাধা। লক্ষ্য রাখবেন, আমরা অনেক সময় দেখতে পাই একটা রাজনৈতিক দল থেকে একাধিক প্রার্থী, একাধিক ব্যক্তি প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চাই। এই একটা দল থেকে যখন একাধিক ব্যক্তি প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চাচ্ছেন, তখন তাদের মধ্যে কে প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন এটা নির্ধারণ করার জন্য আমেরিকাতে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটাকে আমরা বলবো প্রাইমারি ইলেকশন বলবো। ধরে নেন এই ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চান তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব ধরে নেন দাঁড়াতে চাই। যার একজনের নাম ধরে নেন জেমস, একজনের নাম ধরে নেন অ্যাডাম, আরেকজনের নাম ধরে নেন রিকি। ডেমোক্রেট দল থেকে এই তিনজন দাঁড়াতে চান। আর রিপাবলিকান দল থেকে ধরে নেন এই প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বা প্রেসিডেন্ট পদে ইলেকশন করতে চান। ধরে নেন ব্যক্তিদের নাম আমরা ধরে নিচ্ছি, এটা হতে পারে এটা জেমস, অ্যাডাম, রিকি। আর কি হতে পারে ভাই, একটু নাম বলো তো, বিদেশি নাম। জনসন, তারপরে কি আছে রিকি। তো অন্য নাম বলো, এস দিয়ে একটা নাম বলো। আমার ছেলে বলে রকিবুল। এই আমার ছেলে বলছে যে রকিবুল, কথা কি বুঝতে পারছেন? আমার ছেলে বলছে সামনে দাঁড়াবে যে ফেমাস বাবারে বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমার নাম আছে তো আরেকটা স্যার, রকিবুল হাসান টনি। স্যার টনি লিখে দেন। বলে আল্লাহ, টনি। আরে আল্লাহ, টনি লেখেন স্যার, টনি। হ্যাঁ, টনি ব্লেয়ার লেখেন। টনি। আর একটা নাম লিখে দেবো আমরা। মাহফুজের নাম কি দিতে পারি? মাহফুজের নাম ওর নাম দেন স্যার ডন। ম্যাক্স। স্যার মাহফুজের নাম ম্যাক্স দেন স্যার। গুড। আচ্ছা, এবার চুপ করো সবাই লক্ষ্য রাখে। তো আমরা ধরে নিচ্ছি এই ডেমোক্রেট দল থেকে তিনজন ব্যক্তি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, যাদের প্রত্যেকের একটি রাজনৈতিক জনপ্রিয়তা রয়েছে, রাজনৈতিক ভাবে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, এবং যারা আমেরিকার রাজনীতিতে যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করে। একইভাবে রিপাবলিকান দল থেকে জনসন, টনি এন্ড রক, তারাও দেখবেন যে তারা প্রত্যেকেই দেখবেন যে প্রভাবশালী, রাজনৈতিকভাবে প্রভাবশালী, এবং প্রত্যেকের একটা ভোট ব্যাংক রয়েছে। এখন কথা হচ্ছে যে এই তিনজন তার প্রেসিডেন্ট পদে দাঁড়াবে না, এই তিনজন থেকে একজন দাঁড়াবে। এই তিনজন কিন্তু দাঁড়াবেন না, এই তিনজন থেকে কিন্তু একজন
প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একইভাবে এই তিনজন থেকে কিন্তু একজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। লক্ষ্য রাখবেন। তাহলে এই যে তিনজন থেকে একজন দাঁড়াবেন, এখানেও তিনজন থেকে একজন দাঁড়াবেন, কে দাঁড়াবেন এইটাকে বাছাই করার জন্য আমেরিকাতে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটার নামই হবে প্রাইমারি ইলেকশন। এবং এই ইলেকশনে আমেরিকাতে সকল শ্রেণীর ভোটাররা যে ভোট দেওয়ার সুযোগ পাবে তা কিন্তু না। মূলত আমেরিকার যে রাজ্য 50টি, এই 50টি রাজ্যেই কি করা হবে, এই এদের জনপ্রিয়তা যাচাই করা হবে যে কার কিরকম কি জনপ্রিয়তা। এবং সেই জনপ্রিয়তা যাচাই করার জন্য আমরা দেখতে পাই আমেরিকাতে এক বিশেষ শ্রেণীর ভোটারদের ভোট নেওয়া হবে, যাদেরকে বলা হয় রেজিস্টার্ড মেম্বার বা রেজিস্টার্ড সদস্য। আমরা দেখতে পাই এই ডেমোক্রেট দল থেকে রেজিস্টার্ড মেম্বার রয়েছে 4 কোটি প্লাস রেজিস্টার্ড মেম্বার রয়েছে। আর আমরা দেখতে পাই আর এই রিপাবলিকান দল থেকে আমরা দেখতে পাই রেজিস্টার্ড মেম্বার রয়েছে। আমরা দেখতে পাই যে এটা কোথায় লিখবো, আচ্ছা ধরে নেন এই রিপাবলিকান দল থেকে রেজিস্টার্ড মেম্বার রয়েছে 3 কোটি প্লাস রেজিস্টার্ড মেম্বার রয়েছে। লক্ষ্য রাখবেন। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হলো যে আমি আপনাদের সামনে একটু ঘোষণা করি, সেটা হলো যে আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী আছে যারা মূলত গভর্নমেন্ট জব করেন, মানে বিশেষ ক্যাডার, যারা বেসিক্যালি অনেস্টলি লাইফ লিড করে। এবং তারা এই অনেস্টলি লাইফ লিড করতে গিয়ে তাদের বেসিক্যালি আসলে সংসার খরচ তারা কিন্তু সুন্দরভাবে চালাতে পারে না। তারা বেসিক্যালি আমার সাথে যোগাযোগ করেছে। এর মধ্যে একজন বুয়েটের আছে, এর মধ্যে একজন ঢাকা ভার্সিটি, 2জন ঢাকা ভার্সিটির আছেন, একজন কাস্টমস ক্যাডার, একজন পুলিশ ক্যাডার, একজন অ্যাডমিন ক্যাডার। এবং তারা বেসিক্যালি ভাইবা প্রোগ্রাম চালাতে চাই। তা আমার ভবিষ্যৎ একটা প্ল্যান আছে যে আপনারা বিশেষ করে যখন রিটেন পরীক্ষা দিবেন, এই রিটেন পরীক্ষা দেওয়ার পর আমি এদেরকে নিয়ে একটা ভাইবা প্রোগ্রাম রান করব। মূলত অ্যাডমিন ক্যাডার রিলেটেড যত প্রিপারেশন, অ্যাডমিন ক্যাডার একজন আপনাদের ক্লাস দিবে, পুলিশ ক্যাডার যাদের তারা পুলিশ ক্যাডারে নিবে, একজন ক্লাস দিবে, কাস্টমস ক্যাডারে যাদের পছন্দ আছে কাস্টমস ক্যাডার পরীক্ষা ক্লাস দিবে, ফরেন ক্যাডার যাদের তারা পররাষ্ট্র ক্যাডার পরীক্ষা নিবে। আর ওভারঅল আমি কয়েকটা ক্লাস নিব, আমি তো অত বেশি নিতে পারবো না, আমি হয়তো 2-4টা ক্লাস নিব আর কি। ভবিষ্যতে আপনাদের জন্য হয়তো আমি এরকম একটা কারণ তারা উইলিংলি আমাকে বলছে যারা আর সার্ভাইভ ওইভাবে করতে পারছে না, বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, তাদের অনেক পড়ালেখার খরচ হচ্ছে, এটা দিয়ে তারা আসলে অনেস্টলি যেহেতু লাইফ লিড করে এটা পার্সোনালি তাদের একটা বাড়তি ইনকাম দরকার। আর সেই বাড়তি ইনকাম আমার মনে হয় যেহেতু তারা ক্যাডার সার্ভিসে আছে তারা যদি ক্লাস নেয় সেক্ষেত্রে মানে আপনাদের ভাইবার বিষয়টা মানে আরো অনেক বেশি ভালো হবে। তবে সেটা এখন না, তবে সেটা আপনারা রিটার্ন দেওয়ার পরে কেমন হবে তাহলে বলুন তো? আসি স্যার, আসি আগেই বুক স্যার অনেক ভালো হবে স্যার, অনেক ভালো হবে স্যার, ভেরি নাইস ইনিশিয়েটিভ স্যার। খুব ভালো হবে স্যার, খুব ভালো হবে। যখন আপনারা রিটার্ন দিবেন তারপরে আর কি। এইবার আসে এই রেজিস্টার্ড মেম্বার, তাহলে আমরা দেখছি যে ডেমোক্রেট দলে রেজিস্টার্ড মেম্বার আছে 4 কোটি প্লাস, আর রিপাবলিকান দলে রেজিস্টার্ড মেম্বার রয়েছে 3 কোটি প্লাস। রেজিস্টার্ড মেম্বার কাদেরকে বলা হবে লক্ষ্য রাখবেন। রেজিস্টার্ড মেম্বার বলা হবে তাদেরকে যারা মূলত অ্যাক্টিভলি রাজনীতি করে এবং রাজনৈতিকভাবে বিভিন্ন কমিটি উপকমিটিতে যাদের কি রয়েছে, রাজনৈতিকভাবে বিভিন্ন কমিটি উপকমিটিতে যাদের কি রয়েছে পদ রয়েছে, বিভিন্ন কমিটি উপকমিটিতে যাদের কি রয়েছে পদ রয়েছে, এমন ব্যক্তিকে বলা হবে রেজিস্টার্ড মেম্বার। যেমন ধরে নেন আমরা যদি বিএনপির কথা যদি বলি, আমরা যদি বাংলাদেশ আওয়ামী লীগের কথা যদি বলি, এদের দেখবেন যে বিভিন্ন জেলা কমিটি আছে, উপজেলা কমিটি আছে, বিভাগীয় কমিটি আছে, তারপরে জাতীয় কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে। এই কমিটিগুলোতে দেখবেন যে আবার কি আছে, এই কমিটিগুলোতে কেউ দেখবেন যে সভাপতি, কেউ বা দেখবেন যে সম্পাদক, কেউ বা দেখবেন যে উপসম্পাদক, কেউ বা সদস্য। হ্যাঁ, এরকম দেখবেন যে যারা আছে এই টাইপের রাজনীতিবিদ আমেরিকাতে যারা রয়েছে, ডেমোক্রেট দলের বিভিন্ন কমিটি উপকমিটিতে যারা বিভিন্ন পদে রয়েছে তারাই হচ্ছে ডেমোক্রেট দলের রেজিস্টার্ড মেম্বার।
আর রিপাবলিকান দলের বিভিন্ন কমিটি উপকমিটিতে যারা এরকম সভাপতি, সাধারণ সম্পাদক, অর্গানাইজিং সেক্রেটারি, ক্লিয়ার, বা ট্রেজারার বা কোষাধ্যক্ষ, হ্যাঁ, বা দপ্তর সম্পাদক বা সদস্য, হ্যাঁ, বা উপসম্পাদক, এরকম যারা রয়েছে আপনার ডেমোক্রেট দলে এবং রিপাবলিকান দলে, তাদেরকে মূলত বলা হবে রেজিস্টার্ড মেম্বার। যাদেরকে মূলত বলা হচ্ছে রেজিস্টার্ড মেম্বার। এরকম রেজিস্টার্ড মেম্বার রিপাবলিকান দলে আছে 3 কোটি প্লাস, আর ডেমোক্রেট দলে রয়েছে 4 কোটি প্লাস। মূলত এই রেজিস্টার্ড মেম্বাররাই ভোট দিয়ে নির্বাচিত করে থাকবে এদেরকে। তাহলে আমরা দেখতে পাবো এই রেজিস্টার্ড মেম্বারদের বিভিন্ন রেজিস্টার্ড মেম্বার কিন্তু তাদের পছন্দের তালিকা, কেউ বলবে যে না, আসন্ন নির্বাচনে ডেমোক্রেট দল থেকে সবচেয়ে উপযুক্ত প্রার্থী হচ্ছে জেমস, কেউ বলবে যে না অ্যাডাম, কেউ বলবে না রিকি। কিন্তু এরা কিন্তু দেখবেন যে ঠিক এভাবেই জনপ্রিয়তা যাচাই করা হবে, এভাবেই জনপ্রিয়তা আমরা দেখতে পাবো যে বিচার করা হবে। আমেরিকার 50টি রাজ্য জুড়ে এই জনপ্রিয়তা বিচার করা হবে। এই জনপ্রিয়তা বিচার করার ফলে আমরা দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি এই রেজিস্টার্ড মেম্বারদের ভোট মিস্টার জেমস পেয়েছেন। 30% ভোট। অ্যাডাম পেয়েছেন, মিস্টার অ্যাডাম ধরে নেন পেয়েছে 40% ভোট, আর রিকি পেয়েছে ধরে নেন 25% ভোট। অর্থাৎ প্রত্যেকেরই আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা রয়েছে, জনপ্রিয়তা রয়েছে। আবার ধরে নেন জনসন, সে পেয়েছে ধরে নেন 27% ভোট। আবার টনি, সে পেয়েছে ধরে নেন 55% ভোট। আবার রক, সে পেয়েছে ধরে নেন আপনার হচ্ছে 40% ভোট। তাহলে তো হচ্ছে না 40, আর না, সে ধরে নেন পাইছে 25% ভোট, তা হচ্ছে না 47, না, ধরেন সে পাইছে 15% ভোট, তাহলে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার্ড মেম্বাররা ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে দাঁড় করাতে চাই কাকে? অ্যাডামকে। রিপাবলিকান দলের রেজিস্টার্ড মেম্বাররা প্রেসিডেন্ট পদে দাঁড় করতে চাই মিস্টার টনিকে, অর্থাৎ আমাদের রকিবুলকে দাঁড় করাতে চাই। এটা কিন্তু রেজিস্টার্ড মেম্বারদের পছন্দের তালিকা। তাহলে এই ডেমোক্রেট দল থেকে যে 3 জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা হচ্ছে অ্যাডামের, রিপাবলিকান দল থেকে সবচেয়ে জনপ্রিয়তা হচ্ছে টনির। তাহলে আমরা দেখতে পাচ্ছি হিসাব মতে এখন এই ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য প্রার্থী হচ্ছে অ্যাডাম, আর রিপাবলিকান দল থেকে যোগ্য প্রার্থী হচ্ছে টনি। এখন কথা হচ্ছে তারাই কি নমিনেশন পাবে, যেটা, কিংবা এটাই কি শেষ প্রক্রিয়া? নো, এটার পরও আরেকটি প্রক্রিয়া আছে। এই পর্যন্ত বুঝতে পারলেন কিনা সেটা একটু ক্লিয়ারলি বলবেন। আমি এখন পর্যন্ত যতটুকু বুঝিয়েছি এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? রেজিস্টার্ড মেম্বার কি? জি স্যার। এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে এরপর আমরা যাব জেনারেল ইলেকশন না, প্রাইমারি ইলেকশনেরই নেক্সট স্টেপে আমরা যাব। আমাকে এটা মুছে দিই। স্যার, এই যে রেজিস্টার্ড মেম্বার, এরা কি মানে জনগণের মধ্য থেকে দেশের? এরা মানুষ, এরা বিভিন্ন কমিটিতে আছে, রাজনৈতিক বিভিন্ন কমিটিতে এরা আছে, লক্ষ্য রাখবেন। তাহলে এবার কি হবে? এবার হবে ডিএনসি হবে এবং আরএনসি হবে, লক্ষ্য রাখবেন। তুমি কি কিছু করছিস এটা দিয়ে? হ্যাঁ, কিসের ক্লাস? এখানে কিন্তু ব্যান্ডউইথ লো দেখাচ্ছে, কিন্তু লক্ষ্য রাখবেন। এবার হবে ডিএনসি এবং হবে আরএনসি। ডিএনসিটা কি? ডিএনসি হচ্ছে ডেমোক্রেট ন্যাশনাল কনভেনশন, আর আরএনসি হচ্ছে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন। অর্থাৎ এই রাজনৈতিক দলের ন্যাশনাল কনভেনশন বা জাতীয় কনভেনশন হবে, সেই কনভেনশনে বসেই মূলত চূড়ান্তভাবে নমিনেশন দেওয়া হবে ডেমোক্রেট দল থেকে ওই 3 জনের একজনকে, রিপাবলিকান দল থেকে ওই 3 জনের একজনকে। আমরা দেখতে পেয়েছিলাম যে ডেমোক্রেট দল থেকে এগিয়েছিলেন যিনি, তার নাম কি ছিল বলেন তো? তার নাম ছিল অ্যাডাম।
যার নাম ছিল অ্যাডাম। অর্থাৎ আমরা প্রথমে দেখেছিলাম ছিল কে, জেমস ছিল, অ্যাডাম ছিল, একজন কে ছিল, রিকি ছিল। আর রিপাবলিকান দল থেকে কে ছিল? রিপাবলিকান দল থেকে ছিল হচ্ছে আপনার কে ছিল যেন? জনসন, টনি রক, টনি রক। অ্যান্ড রক। এদের ভোট ছিল 27%, এটা ছিল 15%, এটা ছিল 55%। এখানে ভোট ছিল, এটা ছিল 40%, জেমসের কথা ছিল 30%, জি স্যার 30%, আর রিকি ছিল 25%। এখন এটা হচ্ছে রেজিস্টার্ড মেম্বারদের রেজাল্ট। এখন এই পার্টির ন্যাশনাল কনভেনশনে এবার রেজিস্টার্ড মেম্বাররা ভোট দিবে না। এই পার্টির ন্যাশনাল কনভেনশনে ভোট দিবে দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর ভোটার বা দুই শ্রেণীর মানুষ ভোট দিবে, যাদেরকে বলা হয় ডেলিগেট, এবং আরেকটাকে বলা হয় সুপার ডেলিগেট। একটাকে বলা হয় ডেলিগেট এবং আরেকটাকে বলা হয় কি সুপার ডেলিগেট। ডেলিগেট কারা, সুপার ডেলিগেট কারা, সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন। ডেলিগেট কারা, সুপার ডেলিগেট কারা, সেটা মনোযোগ সহকারে শুনবেন। যে রাজনৈতিকভাবে যারা সবচেয়ে প্রভাবশালী আমেরিকাতে, তাদেরকেই বলতে হবে সুপার ডেলিগেট। আর যারা মোটামুটি প্রভাবশালী তারা হচ্ছে ডেলিগেট। আমি যদি বলি আমার দেশে একজন এমপি, তিনি হচ্ছেন ডেলিগেট, যদি আমরা এক্সাম্পল দিয়ে ডেলিগেট। আর আমার দেশে একজন মন্ত্রী, তাকে আমরা বলবো ধরে নেন সুপার ডেলিগেট। অর্থাৎ যাদেরকে মোটামুটি সকলেই চিনে। যেমন মন্ত্রীদের মধ্যে আছে ওবায়দুল কাদের, তাকে কিন্তু সবাই চিনে। মন্ত্রীদের মধ্যে দেখেন আছে তুফাইল আহমেদ, আমির হোসেন আমু, হ্যাঁ, এদেরকে কিন্তু সবাই চেনে। স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন আছে আসাদুজ্জামান খান কামাল, এই তাকে কিন্তু সবাই চিনে। তো একইভাবে আমেরিকার রাজনীতিতে যেখানে বিল ক্লিনটন, বারাক ওবামা, হিলারি ক্লিনটন, তারপরে ডিক চেনি, তারপর হচ্ছে আপনার আল গোর, এদেরকে কিন্তু বুশ, জর্জ ডব্লিউ বুশ, এদেরকে কিন্তু সকলেই চিনে জানে। তো তারা হবে কি সুপার ডেলিগেট, এবং তাদের থেকে লয়ার ক্লাসের রাজনীতিবিদ যারা রয়েছে তারা হচ্ছে ডেলিগেট। তো এই ডেলিগেট এবং সুপার ডেলিগেট এবার ভোট দিবে পার্টির ন্যাশনাল কনভেনশনে ভোট দিবে। এবার ডেলিগেট এবং সুপার ডেলিগেটরা ভোট দিবে। লক্ষ্য রাখবেন, এই ডেলিগেট সুপার ডেলিগেট ভোটের মাধ্যমে মূলত নির্ধারণ করা হবে প্রেসিডেন্ট পদ থেকে কে দাঁড়াচ্ছেন। আমরা ধরে নেন ডেলিগেট এবং সুপার ডেলিগেটরা চিন্তা করলো, ডেমোক্রেট দল থেকে চিন্তা করলো যে না, রেজিস্টার্ড মেম্বারদের ভোটে অ্যাডাম এগিয়ে থাকলেও অ্যাডামের কিছু কুকর্ম আছে, যে কুকর্মগুলো আমরা জানি। নির্বাচনের আগে এই কুকর্মগুলো কি হতে পারে, ফাঁস হতে পারে। কারা করতে পারে? রিপাবলিকান দল করতে পারে, বা এর দেখা যাচ্ছে যে কোনো ভাবে ফাঁস হতে পারে। তখন অ্যাডাম বিতর্কিত হয়ে যেতে পারে, এবং অ্যাডাম যদি বিতর্কিত হয়ে যায় তখন অ্যাডাম জয়লাভ করতে পারবে না। এটা মনে করলে কোন একজন রাজনীতিবিদের কি ধরনের অপকর্ম আছে, মানে সকল অপকর্ম কিন্তু আমরা জানি না, রাজনীতিবিদরা কিন্তু জানে। যেমন কোচিং সেন্টারে আমরা যারা টিচার যারা আছি, আমরা কিন্তু জানি যে কোন টিচারের অবস্থা কি, কোন টিচার ভালো পড়ায়, কোন টিচার খারাপ পড়ায়, কোন টিচার ভালো টিচার, কোন টিচার জনপ্রিয় টিচার, কোন টিচারের স্টুডেন্টের টাকা মেরে দেওয়ার অভ্যাস আছে, কোন টিচার ছাত্রীদের সাথে প্রেম করার অভ্যাস আছে। এগুলো কিন্তু মোটামুটি আমরা কিন্তু জানি। কিন্তু কারণ হচ্ছে আমি ওই লেভেলের, আমি ওই কি বলবো যে ওই সোসাইটির মানুষ, ওই কোচিং সোসাইটির মানুষ আমি। একইভাবে বলুন তো বাংলাদেশের কোন রাজনীতিবিদের কি সমস্যা আছে, এটা হয়তো আমরা কিছু জানি, কিন্তু সব কি আমরা জানি? কথা বলুন তো। আমরা কিন্তু সব জানি না। তাহলে ধরে নেন ডেলিগেট এবং সুপার ডেলিগেটরা চিন্তা করলো যে না, অ্যাডামের ক্ষেত্রে অ্যাডামকে নমিনেশন দিলে প্রবলেম হতে পারে। তখন হয়তো বা ডেলিগেট এবং সুপার ডেলিগেটরা কাকে ভোট দিতে পারে? বেশি ভোট দিতে পারে, ধরে নেন জেমসকে তারা বেশি ভোট দিতে পারে। অর্থাৎ ডেলিগেট এবং সুপার ডেলিগেট ভোট যে পাবে ফাইনালি বেশি, সেই হয়ে যাবে, সেই প্রেসিডেন্ট পদে দাঁড়াবে। আবার এটা নাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়,
রেজিস্টার্ড মেম্বাররা যাকে ভোট দিয়ে নির্বাচিত করে, অর্থাৎ রেজিস্টার্ড মেম্বারদের পছন্দের প্রার্থীকেই মূলত ডেলিগেট সুপার ডেলিগেটরা কি করে থাকে, নির্ধারণ করে থাকে। তবে এখানে কিন্তু একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে রেজিস্টার্ড মেম্বারদের পছন্দে যদি কোনো ধরনের ভুল বা ত্রুটি থাকে সেটা সংশোধন করার একটা জায়গা কিন্তু রয়েছে। এবং এই ক্ষেত্রে এই জন্য মূলত ডেলিগেট এবং সুপার ডেলিগেটের ভোটকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। যদি ডেলিগেট সুপার ডেলিগেট জেমসকে বেশি ভোট দেয় তাহলে জেমস প্রেসিডেন্ট পদে নমিনেশন পাবে ডেমোক্রেট দল থেকে। আর যদি ডেলিগেট সুপার ডেলিগেট যদি মনে করে যে না, যোগ্য প্রার্থী অ্যাডামকে তখন তারা বেশি ভোট দিবে, তখন কিন্তু দেখবেন এই অ্যাডাম কিন্তু প্রেসিডেন্ট পদে নমিনেশন পেয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি ডেলিগেট এবং সুপার ডেলিগেট কাকে বেছে নিলেন, আমরা ধরে নিচ্ছি ডেলিগেট এবং সুপার ডেলিগেট মিস্টার অ্যাডামকে বেশি ভোট দিলেন। তাহলে এই ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হলেন বা প্রেসিডেন্ট পদপ্রার্থী হলেন মিস্টার অ্যাডাম, আর রিপাবলিকান দলের ডেলিগেট সুপার ডেলিগেট তারা ঠিক করলেন যে না, টনি হচ্ছে যোগ্য প্রার্থী। দেখুন তো, এতক্ষণ ধরে যে নির্বাচনী যে প্রতিদ্বন্দ্বিতা তা কি একটা দলের সাথে আরেকটা দলের হয়েছে, নাকি একই দলের একাধিক প্রার্থীর মধ্যে হয়েছে? কথা বলুন। একই দলের একাধিক প্রার্থী, একই দলের একাধিক প্রার্থীর মধ্যে হয়েছে। অর্থাৎ প্রেসিডেন্ট প্রার্থী নির্ধারণ করার জন্য এই নির্বাচনটা হয়েছে। এই নির্বাচনটার নামই হচ্ছে প্রাইমারি ইলেকশন। এখন এই প্রাইমারি ইলেকশন এতক্ষণ ধরে দেখেন একটা দলের মধ্যে প্রার্থী টু প্রার্থী, একটা দলের মধ্যে ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট, এখন কিন্তু পার্টি টু পার্টি ইলেকশনটা হবে। অর্থাৎ এখন অ্যাডাম প্রতিদ্বন্দ্বিতা করবে টনির সাথে, অর্থাৎ ডেমোক্রেট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে রিপাবলিকান দলের সাথে, এবং এই ডেমোক্রেট প্রার্থী রিপাবলিকান দলের প্রার্থীর সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে মূলত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবে। এবং এই প্রতিদ্বন্দ্বিতাকে বলা হবে কিংবা এই নির্বাচনকে বলা হবে জেনারেল ইলেকশন বলা হবে। তাহলে এখন প্রেসিডেন্ট পদে আসেন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি জেমস, অত্যন্ত জনপ্রিয় প্রার্থী রিকি, এদিকে জনপ্রিয় প্রার্থী জনসন, এদিকে জনপ্রিয় প্রার্থী রক। তাহলে তারা কি করবে? তারা কি মনক্ষুণ্ণ হয়ে এই ডেমোক্রেটদের সাথে আঘাত করে টনিকে হারিয়ে দিবে? কিংবা এই দুজন ব্যক্তি রিপাবলিকানদের সাথে আঘাত করে অ্যাডামকে হারিয়ে দিবে? নো, আমেরিকাতে কিন্তু এরকম কথা বলা হয়নি। বলা হয়েছে প্রাইমারি ইলেকশনে যে সম্ভাব্য প্রার্থী যারা থাকবে তাদের মধ্যে একজন ফাইনালি নমিনেশন পাবে, বাকি যারা রয়েছেন তারা দলের বিপক্ষে কাজ করবে না। তারা তাদের সমস্ত জনবল, তাদের সমস্ত সামর্থ্য ওই যে পার্টির ন্যাশনাল কনভেনশনের মাধ্যমে যাকে নমিনেশন দেওয়া হয়েছিল তার পক্ষে কাজ করাইতে হবে। অর্থাৎ তাদের সকল প্রচারণা তখন চলে যাবে তার পক্ষে, ডেমোক্রেট দল থেকে যিনি নমিনেশন পেলেন তার পক্ষে চলে যাবে, এবং কেউ এখানে বিরোধিতা করতে পারবে না। তাহলে এই দুইজন এখন কাজ করবে অ্যাডামের পক্ষে। অ্যাডামকে কিভাবে জয়লাভ করানো যায়, জনসন এবং রক তারা কাজ করবে টনির পক্ষে। দ্যাট মিনস আমাদের রাকিবুলের পক্ষে কাজ করবে, রাকিবুলকে কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট বানানো যায়। এটা যে ইলেকশন, এই ইলেকশনটার নামই হচ্ছে প্রাইমারি ইলেকশন। তো এটা হবে এখন পার্টি টু, এরপরে হবে সেটা হলো যে পার্টি টু পার্টি ইলেকশন হবে। অর্থাৎ ডেমোক্রেটদের সাথে রিপাবলিকানদের প্রতিদ্বন্দ্বিতা এখন হবে, সেই প্রতিদ্বন্দ্বিতাকে বলা হবে এখন জেনারেল ইলেকশন। প্রাইমারি ইলেকশনটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। সবটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি মুছে দিই। যদি কেউ ছবি নিতে চান ছবি নিবেন, আমি যদি কেউ স্ক্রিনশট দিতে চান স্ক্রিনশট দিবেন। আচ্ছা, ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি। পারভেজ কি আসো ক্লাসে? জি স্যার, আসি স্যার। আচ্ছা, আমাদের ইশতিয়াক কি আছে ক্লাসে? ইশতিয়াক নাই, মানে ইশতিয়াক সম্ভবত ঢাকার বাইরে গেছে। ফাইমা খান আছেন? ফাইমা খান? জি স্যার, আছি। আপনি কই? আপনি তো হারাই গেছেন। স্যার হারাই নাই স্যার, আছি আমি। সবসময় আপনাকে ফলো করি কিন্তু একটু সাইডে থেকে স্যার। আপনাকে আপনার সাথে আমার কথা হচ্ছে অবশ্য। আপনি তো ভালো রান্না বান্না করতে পারেন। চেষ্টা করি স্যার। কতজনের রান্না করতে পারেন যেন আপনি একসাথে?
স্যার এখন পর্যন্ত 13 জনের রান্না করছি একসাথে, বেশি করি নাই স্যার। হাইট 13 জন, পারবেন কতজন রান্না করতে সেটা বলুন। সেটা তো কি করে বলবো স্যার? হ্যাঁ স্যার সেটা কিভাবে বলবো স্যার? আচ্ছা, আপনি ক্লাস শেষ করে আমাকে একটা ফোন দিবেন। হ্যাঁ জি স্যার, অবশ্যই। ওকে, এইবার আসেন। এইবার আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে জেনারেল ইলেকশন। জেনারেল ইলেকশন, যে ইলেকশনের মাধ্যমে মূলত আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। লক্ষ্য রাখবেন, এই আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচিত হতে গেলে নির্বাচন করা হয় কিসের মাধ্যমে? ইলেকট্রাল কলেজের মাধ্যমে। ইলেকট্রাল কলেজের মাধ্যমে, ইলেকট্রাল কলেজ। তো আমেরিকাতে ইলেকট্রাল ভোট বা ইলেকট্রাল কলেজ রয়েছে 538টি। ইলেকট্রাল ভোট বা ইলেকট্রাল কলেজ রয়েছে 538টি। আর এই 538টির 538 অর্ধেক হচ্ছে 269 প্লাস 1 270, অর্থাৎ প্রেসিডেন্ট হতে প্রয়োজন, প্রেসিডেন্ট হতে লাগবে 270টি ইলেকট্রাল কলেজ। যে দল প্রেসিডেন্ট, যে দল ইলেকট্রাল কলেজ 270টি পাবে, ওই দল থেকে যাকে প্রেসিডেন্ট পদে নমিনেশন দেওয়া হয়েছিল তিনি হয়ে যাবেন আমেরিকার প্রেসিডেন্ট। তাহলে ইলেকট্রাল কলেজটা কি? ইলেকট্রাল কলেজ হচ্ছে এ বডি অফ ভোটার্স। হোয়াট ইজ ইলেকট্রাল কলেজ? ইলেকট্রাল কলেজ হচ্ছে এ বডি অফ ভোটার্স, এ বডি অফ ভোটার্স। এটা হচ্ছে ইলেকট্রাল কলেজ, এ বডি অফ ভোটার্স। কি বলা আছে লক্ষ্য রাখবেন, বলা আছে আমেরিকাতে যে জনগণ আছে, আমেরিকাতে যে টোটাল যে জনসংখ্যা আছে, এই জনসংখ্যাকে 538 দ্বারা ভাগ করতে হবে। 538 দ্বারা ভাগ করে, 538 দ্বারা ভাগ করে যে রেজাল্ট আসবে ওটা হচ্ছে জনসংখ্যার, মানে যে রেজাল্ট আসবে, ভাগফল যেটা আসবে, এটা দিয়ে এবার এই ভাগফল যেটা আসবে, এই পরিমাণ জনসংখ্যা, এই ভাগফল যে সংখ্যাটা আসবে, এই পরিমাণ জনসংখ্যা যে স্থানে বসবাস করে ওই স্থানটা নিয়ে একটা ইলেকট্রাল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। এখন আমরা যদি আমেরিকার জনসংখ্যা 33 কোটি যদি ধরি, 33 কোটিকে কিন্তু আমাদের 538 দ্বারা ভাগ করতে হবে, সে তাহলে এখানে রেজাল্ট হবে 6 লাখ প্লাস, 6 লাখ প্লাস। এ কারণেই আমরা দেখতে পাই আমেরিকাতে বলা আছে যে আমেরিকাতে কোন একটি রাজ্যের মধ্যে এমন একটি জায়গাতে একটা ইলেকট্রাল কলেজ প্রতিষ্ঠা করা হবে যেখানে মিনিমাম 6 লাখ লোকের বসবাস রয়েছে, যেখানে মিনিমাম 6 লাখ মানুষের বসবাস রয়েছে। আমরা ধরে নিচ্ছি এটা আমেরিকার একটি রাজ্য, আমরা ধরে নিচ্ছি এটা আমেরিকার একটি রাজ্য এবং আমেরিকার সব থেকে জনবহুল রাজ্য। বলেন তো নাম কি? আমেরিকার সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়া। আচ্ছা, এখানে অনলি রিটেন কোর্সের কে আছেন? প্রিলি করেন নাই বাট রিটেন কোর্স করেছেন, কোর্স দিচ্ছেন, এরকম কে কে আছেন? স্যার আমি আছি, আফরিন ফারজানা পিঙ্কি। পিঙ্কি, আচ্ছা। দেখুন আমাদের প্রিলি ক্লাসগুলো কিন্তু এভাবে হয়, এই জন্য আমি বলি যে আমার কাছে রিটেন করে তারাই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে যারা মূলত প্রিলি কোর্সটা আগে করে আসছে। কারণ প্রিলিতেও প্রচুর পরিমাণে ভাস পড়ানো হয়। অনেকে মুখস্থ পড়াই, আমি মুখস্থ পড়াই না, আমি অনেক একদম আলাপ আলোচনা করে ব্যাকগ্রাউন্ড করে নেবো। এটা করে যেটা হয় রিটেনের একটা দারুণ একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যায়। এ কারণে দেখবেন যে আমি আমার রিটেন ব্যাচে বিশেষ করে যারা আমার কাছে প্রিলি পড়েছিল তাদের জন্য সবচেয়ে বেশি ইজি হচ্ছে। যেমন এখানে রাকিবুল আছে, এখানে মাহফুজ আছে, এখানে পারভেজ কবির আছে, হ্যাঁ এদের জন্য কিন্তু খুবই ইজি। যেমন মাহফুজ আছে নাকি ক্লাসে? জি স্যার আছে স্যার। আচ্ছা, তোমাদের কি সুবিধা হচ্ছে না বলো তো? আমার কাছে প্রিলি করার পরে যে রিটেন কোর্সের সুবিধা হচ্ছে কিনা? জি স্যার, এখন পর্যন্ত যতগুলো ক্লাস করতেছি স্যার একটাও বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি স্যার, অনেক ভালোভাবে ক্লিয়ার হয়েছে স্যার। অনেক ভালোভাবে ক্লিয়ার হয়েছে। আচ্ছা ওকে, এটা এই রাজ্যটির নাম আমরা ধরে নিচ্ছি ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। এবং এখানে আমরা আরেকটি রাজ্য ধরে নিব আমেরিকার, এটা নাম আমরা ধরে নিব, ধরে নেন এটার নাম আমরা ধরি
কি ধরবো আমরা এটার নাম? ফ্লোরিডা। ধরে নেন পেনসিলভানিয়া আমরা ধরে নিলাম, পরিচিত রাজ্যের নাম ধরি। এই ক্যালিফোর্নিয়াতে আপনি ধরে নেন মানুষের বসতি রয়েছে 3,02,00,000 পিপল। এখানে টোটাল জনসংখ্যা 3,02,00,000, আর এখানে টোটাল জনসংখ্যা হচ্ছে ধরে নেন 5 লাখ। অর্থাৎ আমরা কিন্তু জাস্ট ধরে নিচ্ছি, কিন্তু কারণ প্রত্যেকটা রাজ্যের অবস্থা কি এটা আমাদের জানা যেহেতু দরকার নেই, আমিও জানি না, আমরা ধরে নিয়ে করতেছি। কিন্তু পেনসিলভানিয়াতে 5 লাখ মানুষের বসতি রয়েছে, আর ক্যালিফোর্নিয়াতে ধরে নেন 3,02,00,000 মানুষের বসতি রয়েছে। তাহলে এবার বলুন তো ক্যালিফোর্নিয়াতে টোটাল ইলেকট্রাল কলেজ কয়টা হবে? আমি বলেছি একটা ইলেকট্রাল কলেজ প্রতিষ্ঠা করতে গেলে 6 লাখ মানুষের বসতি থাকা দরকার। তাহলে এই ক্যালিফোর্নিয়াতে বসতি রয়েছে 3,02,00,000 মানুষের, ধরে নিয়েছি। তাহলে আমরা 3,02,00,000 যদি হয় তাহলে এখানে কয়টা ইলেকট্রাল কলেজ হবে? 60। হ্যাঁ না স্যার 50টা। 51টা স্যার। 51টা? 50টা হওয়ার কথা। 50.something হয়। আমরা স্যার 53 সামথিং 55টা হয়। 55টা 6 3 কোটি 3 কোটি আর 530 50 আর 55। অর্থাৎ এখানে ইলেকট্রাল কলেজ হচ্ছে 55টি। আর তাহলে এবার ধরে নেন এখানে টোটাল ইলেকট্রাল কলেজ 55টি, তো আমরা ধরে নিচ্ছি এই জায়গাটার মধ্যে 6 লাখ মানুষ বসবাস করে। তাহলে এই জায়গার মধ্যে একটা ইলেকট্রাল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। এবার বলেন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে টোটাল জনসংখ্যা বসবাস করে 5 লাখ, তাহলে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ইলেকট্রাল কলেজ কয়টা প্রতিষ্ঠা করতে হবে? একটাও না স্যার। কথা বলেন একটাও না। তাহলে এবার বলেন তো যদি পেনসিলভানিয়াতে একটাও যদি ইলেকট্রাল কলেজ প্রতিষ্ঠা না করা হয় তাহলে রাজনৈতিকভাবে পেনসিলভানিয়ার কোনো গুরুত্ব আছে কিনা আমেরিকার প্রেসিডেন্টের কাছে? না স্যার। কারণ সর্বনিম্ন একটা সংখ্যা থাকবে। কারণ হচ্ছে ইলেকট্রাল কলেজ 270টি ইলেকট্রাল কলেজ প্রতিষ্ঠা করতে হয়। যদি পেনসিলভানিয়াতে কোনো ইলেকট্রাল কলেজ না থাকে, স্থাপন যদি না করা হয়, তাহলে দেখবেন যে যেখানে ইলেকট্রাল কলেজ আছে সেটাকেই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কি করবেন? প্রাধান্য দিবেন। এবং নির্বাচিত হওয়ার পরও দেখবেন যে ওই যেখানে ইলেকট্রাল কলেজ আছে সেখানে দেখবেন যে উন্নয়ন টন্নয়ন যা বলেন না ওই অঞ্চলগুলো কেন্দ্রিক উন্নয়নটা হবে। এতে করে কি হবে? এতে করে যেখানে ইলেকট্রাল কলেজ নাই ওই এলাকাগুলো পিছিয়ে পড়বে, আর এতে করে আমেরিকার জনগণের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হবে। অর্থাৎ আমেরিকাতে অসম উন্নয়ন হবে, কেউ প্রচুর এগিয়ে যাবে, অত্যন্ত দরিদ্র রাজ্যের সংখ্যাও গড়ে উঠবে। এ কারণেই বলা হয়েছে আর একটা কথা, একটা অঙ্গরাজ্য যত ছোটই হোক না কেন, একটা অঙ্গরাজ্যে যত কম লোকই বসবাস করুক না কেন, সেখানে মিনিমাম 3টা ইলেকট্রাল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। মিনিমাম 3টা ইলেকট্রাল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা দেখব যে এখানে 5 লাখ মানুষ বসবাস করে, অর্থাৎ এখানে ইলেকট্রাল কলেজ এখানে টোটাল 3টা ইলেকট্রাল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। ধরে নেন এটা একটা ইলেকট্রাল কলেজ হলো, এটা ধরেন EC1, এটা EC2, এটা ধরেন EC3, আর এখানে আছে কতটা ইলেকট্রাল কলেজ? 55টি ইলেকট্রাল কলেজ আছে। তো আমরা ধরে নিচ্ছি এরকম 55টি ইলেকট্রাল কলেজ ধরে নিচ্ছি আমরা। তাহলে ক্যালিফোর্নিয়াতে আছে 55টি, আর পেনসিলভানিয়াতে আমরা ধরে নিচ্ছি আছে কয়টা? 3 ইলেকট্রাল কলেজ। এই ইলেকট্রাল কলেজের প্রতিনিধি হিসেবে একজন ব্যক্তি দাঁড়াবেন, অর্থাৎ যিনি হবেন ডেমোক্রেট বা তিনি হবেন ওই দলের সব থেকে টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড পার্সন। তাহলে এইখানে 6 লাখ মানুষের বসবাস রয়েছে। আপনি ধরে নেন এখান থেকে ইলেকট্রাল কলেজের প্রতিনিধি হিসেবে ডেমোক্রেট দল থেকে দাঁড়িয়েছেন পার্সন এ, আর রিপাবলিকান দল থেকে দাঁড়িয়েছেন পার্সন বি। এই জায়গার মধ্যে
এখানে 6 লাখ মানুষ বসবাস হয়েছে। এখানে যারা 18+ বয়স যাদের, তারাই মূলত এখানকার ভোটার। এই ভোটাররাই এখন ভোট দিবে এই ইলেকট্রাল কলেজের প্রতিনিধিদেরকে। তাহলে বলুন তো, এই ইলেকট্রাল কলেজ থেকে দুজনই জয়লাভ করবে নাকি একজন জয়লাভ করবে? একজন স্যার। একজন জয়লাভ করবে, একজন জয়লাভ করবে। তো ধরে নিচ্ছি আমরা এখান থেকে পার্সন এ জয়লাভ করেছে, এখান থেকে ধরে নেন এখানে আমরা ধরে নেন ডেমোক্রেট দল জয়লাভ করেছে, এখানে ধরে নেন রিপাবলিকান দল জয়লাভ করেছে, এখানে ডেমোক্রেট করেছে, এখানে ডেমোক্রেট করেছে, এখানে রিপাবলিকান, এখানে ডেমোক্রেট, এখানে ডেমোক্রেট, এখানে ডেমোক্রেট, এখানে ডেমোক্রেট, এখানে রিপাবলিকান, এখানে রিপাবলিকান, এখানে ডেমোক্রেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কারা বেশি জয়লাভ করেছে, রিপাবলিকান দল নাকি ডেমোক্রেট দল? ডেমোক্রেট। এবার আমরা ধরে নিচ্ছি যে এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে ডেমোক্রেটটা পেয়েছে 30টা ইলেকট্রাল কলেজ, আর রিপাবলিকান দল পেয়েছে 25টি ইলেকট্রাল কলেজ। তাহলে বলুন তো, ডেমোক্রেটদের পকেটে কয়টা ইলেকট্রাল কলেজ ঢুকবে ক্যালিফোর্নিয়া থেকে, আর রিপাবলিকান দল থেকে কয়টা ইলেকট্রাল কলেজ ঢুকবে? স্যার সবগুলো ডেমোক্রেটের পকেটে। এই সিস্টেমটা হচ্ছে, এই ডেমোক্রেট পেয়ে যাবে 55টি। অর্থাৎ কোন একটি অঙ্গরাজ্যে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, কোন একটি অঙ্গরাজ্যে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, ওই অঙ্গরাজ্যে যতগুলো ইলেকট্রাল কলেজ থাকবে ততগুলো ইলেকট্রাল কলেজের মালিক হয়ে যাবে ওই রাজনৈতিক দলটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেমোক্রেট থেকে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কারা, ক্যালিফোর্নিয়া থেকে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কারা, ডেমোক্রেটরা। ক্যালিফোর্নিয়াতে ইলেকট্রাল কলেজ কয়টা? 55টি। এ কারণে ডেমোক্রেটরা এই ক্যালিফোর্নিয়া থেকে 30টা ইলেকট্রাল কলেজ পাবে না, ডেমোক্রেটরা পাবে 55টি ইলেকট্রাল কলেজ। এভাবে আমেরিকার রাজ্যগুলো ঘুরে দেখা হবে, রাজ্যগুলো ঘুরে দেখা হবে কোন দল বেশি ইলেকট্রাল কলেজ পেয়েছে। ধরে নেন কোন দল ইলেকট্রাল কলেজ বেশি পেল, আমরা ধরে নিচ্ছি ডেমোক্রেট পেল কয়টি? 306টি। আর রিপাবলিকান দল পেল কয়টি? 232টি। তাহলে বলুন তো, প্রেসিডেন্ট হতে প্রয়োজন কয়টা ছিল? কথা বলেন, প্রেসিডেন্ট হতে কতটি ইলেকট্রাল কলেজ দরকার? 270। কয়টি? 270টি। বা ডেমোক্রেটরা পাইছে কয়টা? 306টা। তাহলে বলুন তো, তাহলে ডেমোক্রেট তাহলে জয়লাভ করলো কারা? ডেমোক্রেটরা কিনা? কথা বলেন, ডেমোক্রেটরা। এবং ওই যে প্রাইমারি ইলেকশনের মাধ্যমে প্রেসিডেন্ট পদে যাকে দাঁড় করানো হয়েছিল তিনি হয়ে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেলেন। আমরা এবার দেখতে পেয়েছি 2020 সালে আমেরিকাতে অনুষ্ঠিত হয়ে গেল 59তম ইলেকশন, এবং সেই ইলেকশন আমরা দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দল থেকে প্রার্থী ছিল, আর ডেমোক্রেট দল থেকে প্রার্থী ছিলেন তিনি হচ্ছেন জো বাইডেন। বারাক ওবামার উত্তরসূরি, বারাক ওবামার আদর্শের প্রতীক, বারাক ওবামার নীতি যিনি মেনে চলেন, এবং অত্যন্ত স্পষ্টভাষী একজন ব্যক্তি, ঠোঁট কাটা একজন ব্যক্তি, এবং যিনি ইলেকট্রাল কলেজ পেয়েছেন 306টি, আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 232টি। আমরা দেখতে পাচ্ছি এই প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছেন এই 59তম ইলেকশনে জো বাইডেন। সো দিস ইজ কল্ড জেনারেল ইলেকশন, এখানে ক্লিয়ার কিনা? জি স্যার। সকলে ক্লিয়ার? জি স্যার। জি বলুন। স্যার ইলেকট্রাল কলেজ ভোটে তো হচ্ছে স্যার ডেমোক্রেটিক থেকে একজন দাঁড়ান, আর হচ্ছে রিপাবলিকান থেকে একজন দাঁড়ান। তো স্যার যদি ওই অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক জিতে যায়, তাহলে কি স্যার যে সকল মানে ওইখানে তো কিছু অংশ অবশ্যই রিপাবলিকান জিতেছিল, তো সেক্ষেত্রে কি স্যার রিপাবলিকানরা কি পরে ওখানে থাকেন নাকি ডেমোক্রেটিকরাই? একটু বলি, ইলেকট্রাল কলেজ এ বডি অফ ভোটার্স, অর্থাৎ আমি এখানে একজনের কথা বলেছি, এটা এ বডি অফ ভোটার্স, অর্থাৎ কয়েকজন মিলে একটা দল থেকে একটা ইলেকট্রাল কলেজের প্রতিনিধি বর্গ দাঁড়ায়, যাদের মধ্যে একজন থাকেন প্রধান। এদের কাজ শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন করে দেওয়া, এদের কিন্তু আর কোনো দায়িত্ব নাই।
আমার দেশে যেমন আমরা যদি বলি এমপি ইলেকশনে কি হয়, এমপিরা নির্বাচিত পার্লামেন্টের মেম্বার আসেন। আমরা কিন্তু ওভাবে চিন্তা করলে হবে না, এটা সম্পূর্ণরূপে ডিফারেন্ট। এরা পার্লামেন্টের মেম্বার কেউই হবে না, এখানে যারা আছেন তারা কেউই পার্লামেন্টের মেম্বার হবেন না। আমেরিকার যে পার্লামেন্ট কংগ্রেসের মেম্বার কিন্তু এরা হবে না। এটা শুধুমাত্র এদের কাজ হচ্ছে, ইলেকট্রাল কলেজের কাজ হচ্ছে কি করা, প্রেসিডেন্ট নির্বাচন করা। বুঝেছি। ওকে, তাহলে এটা ছবি নিলে ছবি নেন, আমি এটা মুছে দিয়ে নেক্সট স্টেপে চলে যাব। শেষ স্যার। ওকে, আচ্ছা আপনারা সবাই বুঝতে পারতেছেন তো নাকি? জটিল প্রক্রিয়া, কিন্তু জটিল প্রক্রিয়া হলেও কিন্তু প্রত্যেকটা জটিল জিনিসই সহজভাবে কিন্তু বোঝানো সম্ভব, যদি ওইটা সম্পর্কে কারো একটা প্রপার নলেজ যদি থাকে তাহলে কিন্তু এটা সম্ভব। এবার আমরা চলে যাবো আমেরিকার পার্লামেন্টে চলে যাব। লক্ষ্য রাখবেন আমেরিকার পার্লামেন্ট। তো আমরা প্রিলিমিনারি ক্লাসে আমেরিকা এবং আফ্রিকার মধ্যে পড়ে এসেছিলাম আমেরিকার যে পার্লামেন্ট বা আমেরিকার যে আইনসভা, সে আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। এবং আমরা 1 নম্বর ক্লাসে পড়েছিলাম পৃথিবীতে আইনসভা হচ্ছে 2 ধরনের, একটাকে বলা হয় এককক্ষ বিশিষ্ট আইনসভা, যার ইংরেজি হচ্ছে ইউনিক্যামেরাল লেজিসলেচার, আর একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যার ইংরেজি হচ্ছে বাইক্যামেরাল লেজিসলেচার। তো আমেরিকার যে পার্লামেন্ট বা আইনসভা এটা হচ্ছে বাইক্যামেরাল লেজিসলেচার। লক্ষ্য রাখবেন। ধরে নিই এটা কংগ্রেস, কার নাম? আমেরিকার পার্লামেন্টের নাম বা আইনসভার নাম। এই আমেরিকার পার্লামেন্ট বা আইনসভা, আমেরিকার পার্লামেন্ট বা আইনসভা, এই আমেরিকার পার্লামেন্ট বা আইনসভা একটু লক্ষ্য রাখবেন, এটা আপনার একটু লক্ষ্য রাখবেন, সেটা হলো যে যার আপার হাউস, এই আপার হাউসের নাম হচ্ছে সিনেট, আর নিচেরটা হচ্ছে লয়ার হাউস, যেটাকে বলা হয় নিম্নকক্ষ। এটা হচ্ছে উচ্চকক্ষ, এটা হচ্ছে নিম্নকক্ষ। এই নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। লক্ষ্য রাখবেন, এরা এই যে সিনেটের মেম্বার আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মেম্বার, এরা কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়। তাহলে সিনেটে মেম্বার কতজন? লক্ষ্য রাখবেন, আমরা জানি প্রতিটি অঙ্গরাজ্য থেকে 2 জন করে সিনেটর নির্বাচিত হয়। আমেরিকাতে রাজ্য 50টি, তাহলে সিনেটর হবে কতজন? 100 জন। সিনেটর হচ্ছে 100 জন। আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভের টোটাল মেম্বার হচ্ছে কতজন, কে বলতে পারবেন? স্যার 438 জন। 430। আচ্ছা, এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেম্বার, নির্বাচিত মেম্বার হচ্ছে 435 জন, আর অনির্বাচিত মেম্বার হচ্ছে 6 জন। এই 441 জন, এই 441 জন, এই 100 জন নির্বাচিত, এই 435 জন নির্বাচিত, কিন্তু এই 6 জন হচ্ছে অনির্বাচিত। তাহলে আমরা কথা বলবো এই 435 জনকে নিয়ে এবং এই 100 জনকে নিয়ে। তাহলে কি বলা হচ্ছে? প্রতিটি অঙ্গরাজ্য থেকে 2 জন করে সিনেটর নির্বাচিত হয়। ধরে নেন এটা একটা অঙ্গরাজ্য, আমেরিকার এটা একটা অঙ্গরাজ্য। তো ধরে নেন এই অঙ্গরাজ্যটির নামটা কি? এই অঙ্গরাজ্যটির নাম হচ্ছে ইন্ডিয়ানা। ধরে নেন ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে, তাহলে এই অঙ্গরাজ্যকে কয়জন নির্বাচিত? 2 জন। তো ধরে নেন এই অঙ্গরাজ্যকে আমি 2টি ভাগে ভাগ করলাম, আমাদের ঢাকা শহরকে 2টি ভাগে ভাগ করলাম। তো এইখানে ধরে নেন ডেমোক্রেট দল থেকে পার্সন পি দাঁড়ালো, রিপাবলিকান দল থেকে পার্সন কিউ দাঁড়ালো। এই অংশের ভিতরে যে যারা ভোটার রয়েছে, আমেরিকায় যারা ভোটার রয়েছে, তারা ভোট দিয়ে এই সিনেটরদেরকে নির্বাচিত করবে। তো ধরে নেন এখানে 55% ভোট পেয়েছে ডেমোক্রেট দল থেকে পার্সন পি। তাহলে এই অংশে, এই ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এই অংশে সিনেটর হয়ে গেলেন পার্সন পি। আবার এখানে ধরে ডেমোক্রেট দল থেকে দাঁড়াইছে কে? পার্সন এ। রিপাবলিকান দল থেকে পার্সন বি। এখানে ধরে নেন এই এ পাইছে 52% ভোট,
অর্থাৎ তাহলে আমরা ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে একটা অংশ দেখতে পাচ্ছি সিনেটর হচ্ছে ডেমোক্রেট দল থেকে, আর একটা অংশ দেখতে পাচ্ছি রিপাবলিকান দল থেকে পার্সেন্টেজ। এরাই মূলত এই মানে এভাবে মূলত কি হয়, জনগণের সরাসরি ভোটে এই সিনেটররা কি হয়, নির্বাচিত হয়, সিনেটররা নির্বাচিত হয়। একইভাবে এই 435 জন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। প্রত্যেকটি অঙ্গরাজ্য থেকে এই জনগণের এটা হচ্ছে প্রত্যেকটি অঙ্গরাজ্য থেকে যে অঙ্গরাজ্যে যেভাবে আসন রয়েছে ঠিক ওটার ভিত্তিতে এই 435 জন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। এদের মেয়াদ হচ্ছে 2 বছর, আর এদের মেয়াদ হচ্ছে 6 বছর। এদের মেয়াদ 2 বছর, এদের মেয়াদ 6 বছর। এবং এদের মেয়াদের সাথে আমরা অনেকেই মনে করি যে আমেরিকার প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর, আমরা অনেকেই মনে করি আমেরিকার প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর, তাহলে এদের মেয়াদ মনে হয় 4 বছর। নো, আমেরিকার প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হলেও সিনেটরদের মেয়াদ 6 বছর, সিনেটরদের মেয়াদ 6 বছর এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের মেয়াদ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সদস্যদের মেয়াদ হচ্ছে 2 বছর। এরা 6 বছরের জন্য নির্বাচিত হয়, এরা 2 বছরের জন্য নির্বাচিত হয়। মূলত এরাই হচ্ছে আইন প্রণেতা, এরাই হচ্ছে আমেরিকার আইন প্রণেতা, যাদের সাথে ইলেকট্রাল কলেজের কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার সকলে কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন স্যার তাহলে এই যে হাউস, এই যে যারা সিনেটর তাদেরকে যে নির্বাচন করবে, তার মানে আমেরিকান মানুষকে মানে একবার তো আমার ইলেকট্রাল কলেজেও নির্বাচিত করতে হয়, আবার সিনেটরও নির্বাচিত করতে হয়, তার মানে কি 2 বার ভোট দেওয়া লাগে? 2 বার ভোট দিতে হয়? 2 বার। আমি বলি সেটা হলো যে এই যে সিনেটরদের মেয়াদ 6 বছর, দেখবেন এই 6 বছর এদের মেয়াদ হলেও প্রতি 2 বছর পর পর সিনেটর ইলেকশনটা হবে। এই সিনেটর ইলেকশন হবে 2 বছর পর পর। কিভাবে দেখুন, আমি একটু বলি আপনাদেরকে। ধরে নেন 2012, 2014, 2016, তাহলে 2012 সালে 33 জন নির্বাচিত হয়েছিল, 2014 সালে 33 জন নির্বাচিত হয়েছিল, 2016 সালে 34 জন নির্বাচিত হয়েছিল। দেখুন তো 100 জন হয় কিনা, সিস্টেমটা এভাবে দেখুন তো 100 জন হয় কিনা, কথা বলেন। 33 100 জন হয়েছে? 100 জন যদি হয়ে থাকে তাহলে এবার আপনি আসুন, তাহলে 2012 সালে যে 33 জন সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছিল তাদের মেয়াদ বলুন তো 2018 সালে গিয়ে শেষ হবে কিনা? হবে। যদি শেষ হয় এই 33 জন থাকবে নাকি বিদায় নিবে? বিদায় নিবে। বিদায় যখন নিবে তাহলে 33টি সিনেটরের আসন খালি হইলো কিনা? জি স্যার। এটা খালি থাকবে নাকি তাহলে খালি থাকবে নাকি নির্বাচন হবে বলেন তো? নির্বাচন হবে, আবার নির্বাচন হবে। এই 33 জন 2020 সালে বিদায় নিবে, 2020 সালে বিদায় নিবে। তার মানে দেখেন এই 33 জন বলেন 34 জন বলে এরকম 33-34 জন এভাবে নির্বাচিত হয়। এদিকে দেখেন এবার তাহলে কি হবে, 2020 সালের প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে। এই 2020 সালের প্রেসিডেন্সিয়াল ইলেকশন আমরা দেখতে পাই 100 জন সিনেটরের 1/3 সিনেটরের কিন্তু মেয়াদ শেষ হয়েছে। এ কারণেই আমরা প্রেসিডেন্ট ইলেকশনের সাথে আমরা দেখতে পেয়েছি এই 1/3 সিনেটরের নির্বাচনটা হয়ে গিয়েছে। তাহলে এই 33 জন 2020 সালে চলে আসছে, তাহলে এই 33 জন 2020 সালে চলে যাবে এবং নির্বাচিত হবে। আবার এরা যাবে 2022 সালে, তাহলে 2022 সালে এই 34 জন নির্বাচিত হবে। তাহলে দেখেন তো প্রতি 2 বছর পর পর 1/3 সিনেটরদের মেয়াদ 6 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, তারা বিদায় নিচ্ছে এবং নতুন করে 1/3 সিনেটর জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে। এই জন্য বলা হচ্ছে একজন সিনেটরের মেয়াদ 6 বছর, কিন্তু নির্বাচন হয় 2 বছর পর পর, যেগুলোকে আমরা পত্রপত্রিকায় শুনে থাকি মধ্যবর্তী নির্বাচন। মধ্যবর্তী নির্বাচন তাহলে আপনি দেখেন একটা জিনিস, এদের মেয়াদ যদি 2 বছর হয় তাহলে একজন প্রেসিডেন্ট মেয়াদ 4 বছর। তাহলে একজন প্রেসিডেন্টের মেয়াদকালের মধ্যে বলুন তো সিনেটর পদে নির্বাচন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পদে নির্বাচন কবার হবে? 2 বার হবে। সিনেটর পদে নির্বাচন 2 বার হবে, যেগুলোকে বলা হয় মধ্যবর্তী নির্বাচন।
এবং এই নির্বাচনের সময় আমরা অনেক সময় দেখতে পাই যে এই রেজাল্ট গুলো না উলটপালট হয়ে যায়। ধরে নেন কিভাবে, যে ধরে নেন যখন আমরা ধরে নিচ্ছি 2020 সালে যখন 2021 সালের 20 জানুয়ারি যখন জো বাইডেন, আমরা ধরে নিচ্ছি কিন্তু জাস্ট জো বাইডেন, ধরে নেন 2020 সালে যখন 21 সালে যখন 20 জানুয়ারি জো বাইডেন শপথ নিল, তখন ধরে নেন ডেমোক্রেট দল থেকে সিনেটর আছে ধরে নেন 55 জন, এবং ডেমোক্রেট দল থেকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মেম্বার আছে ধরে নেন 250 জন। তাহলে বলুন তো পার্লামেন্টে কোন দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে? ডেমোক্রেট। তাহলে এবার বলেন, আচ্ছা ধরেন এভাবে আছে, তার মানে প্রেসিডেন্ট ডেমোক্রেট দল থেকে, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতাও ডেমোক্রেট দল থেকে। বলুন তো এর ঠিক 2 বছর পরে বলুন তো ইলেকশন হবে কিনা? জি স্যার। এই 1/3 সিনেটরদের মেয়াদ দেখবেন যে এর ঠিক 2 বছর পর 1/3 সিনেটর নির্বাচনের প্রয়োজন পড়বে, কারণ 1/3 সিনেটরের মেয়াদ সবে পূর্ণ হয়ে যাবে। আবার এটা হবে, আবার দেখেন এদেরকেও নির্বাচিত করতে হবে, কারণ এদের মেয়াদ হচ্ছে 2 বছর। তাহলে আমরা ধরে নিচ্ছি আফটার 2 ইয়ার্স এই রেজাল্টটা কিন্তু চেঞ্জ হতে পারে। ধরে নেন কি হতে পারে যে ধরে নেন রিপাবলিকান দল থেকে সিনেটর সংখ্যা হয়ে গেছে ধরে নেন 57টা, আর রিপাবলিকান দল থেকে সিনেটর সংখ্যা হয়ে গেছে 43টা। একইভাবে রিপাবলিকান দল থেকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেম্বার হয়ে গেছে ধরে নেন 260টা, আর ডেমোক্রেট দল থেকে হয়ে গেছে বাকিগুলো। হয়ে গেছে। তাহলে এভাবে দেখেন তো 2 বছর পর এই সংখ্যাগরিষ্ঠতা পার্লামেন্টে এটা চেঞ্জ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কিনা, কথা বলেন? জি স্যার। কিন্তু প্রেসিডেন্ট 4 বছর পরই প্রেসিডেন্ট ইলেকশন 4 বছর পর হবে, সিনেটরদের ইলেকশন 2 বছর পর হবে, যদিও সিনেটরদের মেয়াদ 6 বছর, আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের নির্বাচন 2 বছর পর হবে। ভাই ক্লিয়ার কিনা এখানে সবাই? স্যার তাহলে হচ্ছে স্যার সিনেটর হচ্ছে স্যার এই যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ স্যার, এটা তো হচ্ছে এরা হচ্ছে জনগণের সরাসরি অর্থাৎ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন স্যার। হ্যাঁ। তাহলে তো স্যার আমেরিকা স্যার সারা বছর স্যার নির্বাচন লেগেই থাকে স্যার, দেখা যাচ্ছে একদিন পর জনগণ ভোটের উপরই আছে। ভালো তো, ওরা সুন্দর করে ভোট দিতে পারে। সবাই ক্লিয়ার এখানে? জি স্যার। স্যার আরেকটা জায়গায় একটু প্রশ্ন করবো স্যার, আমি মনে হয় স্যার তোরা গ্যাপ হয়ে গেছে স্যার। স্যার ওই স্যার সিনেটে স্যার তো 6 বছরের জন্য নির্বাচিত হবে স্যার, তাহলে স্যার 2 বছরের নির্বাচনে স্যার 1/3 চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে স্যার এটা কি স্যার? সেই হিসাবে তো আগেই দেখালাম আমি, এটা থেকে সব থেকে সিনিয়র গ্রুপ 1/3, তাদের 2 বছর পর আরেকটা জুনিয়র গ্রুপ আসে, তাদের 2 বছর পর আরেকটা জুনিয়র গ্রুপ আসে, তাহলে তো যে 2 বছর পরে ঢুকছে সেটা 2 বছর পরেই বের হবে, তাই না? হ্যাঁ তার মেয়াদ শেষ হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ সেটা সেই রকমের। ধরে নেন আপনি ঢুকছেন কোন বিসিএস, ধরে নেন আপনি ঢুকছেন 41 বিসিএস, আর একজন ঢুকছে ধরে নেন 43 বিসিএস। তাহলে 41 বিসিএস 43 বিসিএস এর মাঝখানে যদি 2 বছর গ্যাপ থাকে, তাহলে ঠিক আপনি রিটায়ারমেন্ট করবেন 2 বছর আগে কিনা, কথা বলুন তো? জি স্যার 2 বছর আগে স্যার। এই যে এই সিস্টেম গুলো জাস্ট এই রিলেশন গুলো গড়ে তুলেন তাহলেই হবে। শোনেন, পৃথিবীতে পড়ালেখা যথেষ্ট সহজ একটা বিষয়, বাট আমরা এটা সহজ করি না, আমরা এটা কঠিন করে ফেলাই। আমরা সবসময় যেন বইয়ের ভাষা দিয়ে আমরা বুঝাই, এই বইয়ের ভাষা দিয়ে সবকিছু বুঝলে হয় না, বেসিক্যালি বইয়ের ভাষার বাইরে গিয়ে বুঝাইতে হবে। হ্যাঁ আচ্ছা স্যার একটা প্রশ্ন করবো স্যার। হ্যাঁ বলেন। স্যার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ স্যার মেয়াদে 2 বছর, আবার তারা স্যার নির্বাচন হয় 2 বছর পর। হ্যাঁ ডেফিনেটলি, কারণ মেয়াদ যদি 2 বছর পর হয় তাহলে 2 বছর পরই তো নির্বাচনটা হবে, তাই নয় কি? জি স্যার। আপনার যদি সিস্টেম থাকে যে 2 বছর পর আপনি বিয়ে করবেন, তো 2 বছর পরই তো আপনি বিয়ে করবেন আরেকটা, তাই না? 2 বছর পর চেঞ্জ করবেন বউ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। এটা হচ্ছে ইয়ে না, আমাদের রিয়াজ না?
স্যার রিয়াসিফ না? ছন্দ স্যার। ও ছন্দ, ছন্দর কণ্ঠ এরকম কে? বউ মারছে নাকি? হ্যাঁ ছন্দ নাকি পান খাইছো বেশি করে, কোনটা? হ্যাঁ হ্যাঁ অনেক ভারী ভারী লাগছে। তুমি শুনতেছো নাকি? কি কি কও? আচ্ছা হ্যাঁ ছন্দ বলো, ছন্দ কই? জি স্যার। স্যার বলো ভাই বলো। স্যার ওই ইলেকট্রাল কলেজ তো হলো বডি অফ ভোটার্স, তাই না? সবই ঠিক আছে। এখন মানে এটা এটা কিভাবে বডি অফ ভোটার্স তো ঠিক আছে, মানে ওরা কিভাবে নির্বাচিত হইলো? মানে এটা কি 10 জন মিলে একটা বডি না কিরকম টাইপের? আর একটু ভেঙে এ বডি অফ ভোটার শুধু এতটুকু জানে, কয়জন মিলে এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি না বা জানা। বডি অফ ভোটার্স মানে ওরা কি তাহলে 10 জন থাকলে 10 জন মিলে একটা ভোট দিচ্ছে, দ্বিধান্বিত হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ মানে ওই ওরা যদি এরকম থাকে যে 100 জন বডি অফ ভোটার্স, তাই না স্যার? স্যার ওকে স্যার একটা বিষয় জানতে চাই, মডেল প্রশ্নে কি স্যার সাম্প্রতিক বিষয়গুলি থাকবে? জি থাকবে, থাকবে। আপনারা বিগত 5 মাসের সাম্প্রতিক পড়বেন, বিগত 5 মাসের সাম্প্রতিক পড়বেন, অবশ্যই সাম্প্রতিক প্রশ্ন থাকবে। হ্যাঁ আচ্ছা আরেকজন বলছে যে স্যার ভাইস প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয়? প্রথম কথা বলি, আপনি বলছেন ভাইস প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয়, সেটা হলো যে প্রাইমারি ইলেকশনে প্রেসিডেন্ট পদে যিনি নমিনেশন পেলেন তার পছন্দ মতোই ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট থাকবে। যখন নির্বাচনটা হবে তখন ব্যালট পেপারে প্রেসিডেন্টের ছবি থাকবে, ভাইস প্রেসিডেন্টের ছবি থাকবে। এখন আমরা দেখতে পেয়েছি ডেমোক্রেট দল থেকে এবার প্রেসিডেন্ট পদে নমিনেশন পেয়েছিলেন কে? জো বাইডেন, এবং তিনি তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট বা রানিং মেট হিসেবে কাকে বেছে নিলেন? কমলা হ্যারিস। এই কমলা হ্যারিস এবং জো বাইডেন এই দুজনকেই, যিনি জো বাইডেনকে ভোট দিবেন তিনি একই সাথে জো বাইডেন এবং কমলা হ্যারিসকে ভোট দিচ্ছেন। সম্ভবত মানে ক্লিয়ার। ওকে আমরা এখন চলে যাব ইন্ডিয়ান ইলেকশন সিস্টেমে চলে যাব। ইন্ডিয়ান ইলেকশন সিস্টেম, আমেরিকান ইলেকশনে আর কোনো কথা বলবো না, আমরা এখন চলে যাব ইন্ডিয়ান ইলেকশন সিস্টেমে। ইন্ডিয়ান ইলেকশন সিস্টেমে আমরা এখন চলে যাব। লক্ষ্য রাখবেন ইন্ডিয়ান ইলেকশন সিস্টেম অর্থাৎ ভারতীয় নির্বাচন ব্যবস্থা। এই ভারতীয় নির্বাচন ব্যবস্থা বুঝতে গেলে আমাদের দুটি বিষয়, একটা বিষয় খুবই ক্লিয়ারলি জানতে হবে, সেটা হচ্ছে যে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট বা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা কোনটাকে বলা হবে? একটা রাষ্ট্রে যখন একই সাথে দুই ধরনের সরকার ব্যবস্থা চালু থাকবে, যার একটা থাকবে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা আর থাকবে প্রাদেশিক সরকার ব্যবস্থা, এটাকে আমরা বলবো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বা ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট বলবো। আমরা দেখতে পাই আমেরিকায়, আমরা দেখতে পাই ভারতে কিন্তু প্রাদেশিক শাসন ব্যবস্থা আছে। আমরা দেখতে পাই সেই প্রদেশগুলোর সরকার প্রধান আছে যাদেরকে বলা হয় মুখ্যমন্ত্রী বলা হয়, আবার ভারতের কিন্তু মন্ত্রী আছে। অর্থাৎ একটা হচ্ছে সেন্ট্রাল থেকে আইন প্রণয়ন করা হয়, যে কিছু কিছু আইন প্রদেশগুলো মানতে বাধ্য, আবার কিছু কিছু আইন প্রদেশগুলো নিজেদের পার্লামেন্টের নাম আছে বিধানসভা, এই বিধানসভাতে বসে তারা আইন তৈরি করে এবং সে আইনের মাধ্যমে তারা প্রদেশগুলোকে পরিচালনা করে থাকে। দেখেন একই রাষ্ট্রে একই সাথে দুই ধরনের শাসন ব্যবস্থা চালু রয়েছে, যার একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার আর হচ্ছে প্রাদেশিক সরকার। এই জন্য এটাকে আমরা বলবো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বা ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। ভারতে ঠিক তেমনই একটি সরকার ব্যবস্থা চালু রয়েছে, যেখানে রয়েছে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা, আরেকটি রয়েছে প্রাদেশিক সরকার ব্যবস্থা। লক্ষ্য রাখেন, আগে প্রদেশ বুঝেন, আগে প্রাদেশিক সরকার ব্যবস্থা বুঝেন। ধরে নেন এটা পশ্চিমবঙ্গ, ধরে নিচ্ছি এটা পশ্চিমবঙ্গ, ধরে নিচ্ছি আমরা এটা পশ্চিমবঙ্গ। লক্ষ্য রাখবেন এই পশ্চিমবঙ্গের কিন্তু এখানে কিন্তু প্রাদেশিক শাসন ব্যবস্থা আছে বা প্রাদেশিক সরকার ব্যবস্থা আছে। এ কারণে প্রত্যেকটি প্রদেশে একটা কি আছে? একটা আইনসভা আছে বা পার্লামেন্ট আছে। ভারতের প্রত্যেকটি প্রদেশে একটা আইনসভা আছে, যে আইনসভার নাম হচ্ছে বিধানসভা। প্রত্যেকটি, শুধুমাত্র পশ্চিমবঙ্গের আইনসভার নাম বিধানসভা বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে ভারতের প্রত্যেকটি রাজ্যেরই আইনসভার নাম হচ্ছে বিধানসভা।
অর্থাৎ এই নামকরণটা করা হয়েছিল পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী ছিল যার নাম হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। এই ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম অনুসারেই এই বিধানসভা নামকরণ করা হয়েছিল। বাজারের কিছু কিছু বই পুস্তকে দেখবেন যে ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার অপর নাম বিধানসভা লেখা আছে, যেটা অ্যাবসলিউটলি ভুল। কোনো ধরনের ডাউট নাই, রাজ্যসভার বিধানসভা এক না, এটা আলাদা জিনিস, লক্ষ্য রাখবেন। তাহলে এই যে আইনসভার মেম্বার কিন্তু থাকবেন, যে মেম্বারদেরকে এই পশ্চিমবঙ্গের ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করবেন, আইনসভার মেম্বারদেরকে। আমরা যেভাবে ভোট দিয়ে আমাদের এমপিদেরকে নির্বাচিত করি, একইভাবে পশ্চিমবঙ্গের ভোটাররা ভোট দিয়ে তাদের পার্লামেন্ট, যেটা নাম বিধানসভা, এই বিধানসভার মেম্বারদেরকে নির্বাচিত করবে। এবং এই নির্বাচিত আমাদের এখানে বলা হচ্ছে এমপি, কিন্তু বিধানসভার মেম্বারদেরকে এমপি বলা হয় না, বিধানসভার মেম্বারদেরকে বলা হয় এমএলএ বলা হয়। মিট করেন এমএলএ বলা হয়, বা মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। নিশ্চয় আমরা এমএলএ নামটির সাথে খুবই পরিচিত। আমরা ভারতীয় বাংলা সিনেমাতে কিন্তু আমরা এমএলএ ক্যারেক্টার দেখতে পাই। আবার এমএলএ দিয়ে কিন্তু সিনেমা আছে, যে এমএলএ পাটাকেষ্ট, মিঠুন চক্রবর্তী সিনেমা আছে। অর্থাৎ এই মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা বাংলায় বলা হচ্ছে বিধায়ক, এদের বাংলাতে বলা হচ্ছে বিধায়ক। এবং এই যে দল, লক্ষ্য রাখবেন, যে দল এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেন, সেই দল থেকেই সরকার গঠন করা হবে। এবং যে সরকারের প্রধান যিনি হবেন তাকে বলা হয় সিএম বা চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী, যেটাকে বলা হয়। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি। এটা হচ্ছে ভারতের প্রাদেশিক শাসন ব্যবস্থা। এই প্রাদেশিক আইনসভা প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে পারবে না, পররাষ্ট্র নীতি গ্রহণ করতে পারবে না, যোগাযোগ সংক্রান্ত নীতি আলাদাভাবে গ্রহণ করতে পারবে না। এই নীতিগুলো থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, অর্থাৎ ভারতের সেন্ট্রাল পার্লামেন্টের হাতে থাকবে। সেই পার্লামেন্ট যে পররাষ্ট্র নীতি প্রণয়ন করবে, প্রতিরক্ষা নীতি প্রণয়ন করবে, বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা সংক্রান্ত যে নীতি প্রণয়ন করবে, সেটা মেনে চলতে এই প্রদেশ বাধ্য থাকবে। বাকি প্রায় সকল ক্ষেত্রেই তারা স্বাধীনতা ভোগ করবে। এটাই হচ্ছে বিধানসভা, এমএলএ, বিধায়ক, মুখ্যমন্ত্রী এবং নির্বাচন সিস্টেম এই প্রদেশের। এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? বিধানসভা নির্বাচনটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? পেরেছেন। এইবার আসেন স্যার, সিএম একটু বলবেন। সিএম হচ্ছে চিফ মিনিস্টার, একটু বলবেন। মুখ্যমন্ত্রীটা চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। জি বলুন, শুনছি, বলুন। এবার স্যার মুখ্যমন্ত্রী স্যার নির্বাচন হলো কেমনে, সেটা একটু বলবেন, আবার একটু রিপিট করবেন। এই বিধানসভাতে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, পশ্চিমবঙ্গে বিধানসভার যতগুলো আসন, সেই যতগুলো আসন থাকবে, এই আসনের মধ্যে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দল সরকার গঠন করবে। এবং ওই দল এবং সরকার যে গঠন করবে, ওই সরকার প্রধানের নাম হবে, প্রাদেশিক সরকার প্রধানের নাম হবে, পদের নাম হবে সিএম বা চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে বর্তমানে ক্ষমতাসীন দল, অর্থাৎ যারা এই বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে, সেই দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এ কারণেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতায়, পশ্চিমবঙ্গে যে দল ক্ষমতায় আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এই তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের প্রধান তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ক্লিয়ার ভাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, এইবার আসেন আমার আবার যাই ভারতের আইনসভা। পৃথিবীতে আইনসভা দুই ধরনের, একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং আরেকটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ভারতের যে আইনসভা, এই আইনসভাটা হচ্ছে
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ভারতের এই আইনসভাটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ এটা আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। ভারতের এই আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। ভারতের এই আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, যার রয়েছে দুটি কক্ষ বা দুটি বডি রয়েছে, যার একটা হচ্ছে আপার হাউস, এবং যেটার নাম হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে লয়ার হাউস, যেটার নাম হচ্ছে লোকসভা। এই লোকসভাতে বর্তমান মেম্বার নির্বাচিত 543 জন, অনির্বাচিত 2 জন, আর এখানে মেম্বার হচ্ছে বর্তমানে নির্বাচিত 233 জন, অনির্বাচিত 12 জন। এখানে হচ্ছে 545 জন, আর এখানে হচ্ছে 245 জন। তাহলে ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, যা দ্বিকক্ষ বিশিষ্ট, যার উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। লোকসভাতে নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ জনগণ ভোট দিয়ে, আমরা যেভাবে আমাদের ন্যাশনাল ইলেকশনের সময় ভোট দিয়ে আমাদের পার্লামেন্টের মেম্বারদেরকে নির্বাচিত করি, এমপি নির্বাচিত করি, একইভাবে ভারতের জনগণের এই লোকসভা নির্বাচনটা হচ্ছে তাদের জাতীয় নির্বাচন হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। এই জনগণ, ভারতের ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করে 543 জনকে, আর অ্যাংলো ইন্ডিয়ান থেকে আসে 2 জন, সব মিলে 545 জন। তবে অ্যাংলো ইন্ডিয়ান থেকে যে 2 জন আসেন, সেই 2 জন আসার বিধান বাতিল হয়ে যাচ্ছে আগামী 2030 সালে, কারণ ভারতের সংবিধানের 334 নম্বর আর্টিকেলে, ভারতের সংবিধানে 334 নম্বর আর্টিকেলে আমরা দেখতে পাই এই অ্যাংলো ইন্ডিয়ান থেকে যে 2 জন আসবে, এই আসার বিধানটা কিন্তু রাখা হয়েছে। এটা আসার বিধান রাখা হয়েছে যে 334 নম্বর আর্টিকেল 2020 সালের জানুয়ারি মাসে সংশোধন করা হলো, এবং সেই সংশোধনীটা হচ্ছে ভারতের সংবিধানের 104তম সংশোধনী। এবং এই সংশোধনীর মাধ্যমে ওই যে 2 জন যে আসে অ্যাংলো ইন্ডিয়ান থেকে, সেই বিষয়টা বাতিল করা হয়েছে এবং বলা হয়েছে যা কার্যকর হবে আগামী 2030 সালে। জনগণ ভোট দিয়ে এই 543 জনকে নির্বাচিত করে। অ্যাংলো ইন্ডিয়ান থেকে আসে 2 জন, যা আসতে থাকবে 2030 সাল পর্যন্ত। 2030 সালে বাতিল হয়ে যাবে, সব মিলে মেম্বার হচ্ছে 545 জন। এই 545 জনের মধ্যে এই 543 জন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকে। এতটুকু ক্লিয়ার হইতে পারলেন কিনা? আপনারা এতটুকু ক্লিয়ার হইতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, লক্ষ্য রাখেন যে একজন বলেছে এমএলএ রা ভোট দিয়ে সিএম বানায়। ডেফিনেটলি আমার বাংলাদেশে যেভাবে এমপিরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করে, একইভাবে এমএলএ রা ভোট দিয়ে তাদের সিএম বানায়। হ্যাঁ, সিএম নিজেও একজন এমএলএ, হ্যাঁ, লক্ষ্য রাখবেন। রাজ্যসভা, এই রাজ্যসভাতে নির্বাচিত প্রতিনিধি 233 জন। তাহলে এই 233, এই 543 জন কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত, বাট এই 233 জন কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত না, বাট তারা নির্বাচিত। কিভাবে তারা নির্বাচিত হয়? এই এমএলএ বা বিধায়কদের দ্বারা। ভারতের যে প্রাদেশিক সরকারগুলোতে যে পার্লামেন্ট, বিধানসভা আছে, সেই বিধানসভার যে মেম্বার এমএলএ রা ভোট দিয়ে এই 233 জনকে নির্বাচিত করে। তার মানে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে এমএলএদেরকে, এমএলএ রা ভোট দিয়ে নির্বাচিত করে 233 জনকে। রাজ্যসভা 233 জনকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে না, নির্বাচিত করে কারা? এমএলএ রা। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই 12 জন কোথা থেকে আসে? এই 12 জন কোথা থেকে আসে? এই 12 জন এসে থাকে ভারতের গুরুত্বপূর্ণ 12টি সেক্টর থেকে। এই 12 জন এসে থাকে ভারতের গুরুত্বপূর্ণ 12টি সেক্টর থেকে। 1 2 3 4 5 6 7 5, আচ্ছা 9 10 11 12, 12টি গুরুত্বপূর্ণ সেক্টর থেকে এই 12 জনকে নিয়ে আসা হয়। যেমন উল্লেখযোগ্য হচ্ছে চলচ্চিত্র, উল্লেখযোগ্য হচ্ছে খেলাধুলা,
উল্লেখযোগ্য হচ্ছে আইন পেশা। এরকম 12টি গুরুত্বপূর্ণ সেক্টর থেকে 12 জন বিখ্যাত ব্যক্তিকে বেছে নিয়ে এই রাজ্যসভার মেম্বারশিপ দেয়া হয়। তাহলে জনগণের এমএলএদের দ্বারা নির্বাচিত হয় 233 জন, আর 12টি গুরুত্বপূর্ণ সেক্টর থেকে 12 জন ব্যক্তিকে বেছে নিয়ে এই রাজ্যসভার মেম্বারশিপ দেওয়া হয়। কে দেন? হচ্ছে ভারতের প্রেসিডেন্ট। ভারতের প্রেসিডেন্ট এই দুজনকে দেন কে? ভারতের প্রেসিডেন্ট। এই 12 জনকে নিয়ে আসে কে? ভারতের প্রেসিডেন্ট নিয়ে আসে। যেমন আমরা যদি বলি বর্তমানে খেলাধুলা থেকে আছেন কে? সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার হচ্ছে ভারতের খেলার জগতে সবচেয়ে বিখ্যাত ব্যক্তি। এ যাবৎকালে তার মতো এত বিখ্যাত ব্যক্তি বা আইকন পার্সন কিন্তু নাই। এ কারণে সচিন টেন্ডুলকার এখন রাজ্যসভার মেম্বার 233 জনের মধ্যে না, এই 12 জনের মধ্যে তিনি একজন। চলচ্চিত্র থেকে যেমন আছে জাভেদ আখতার আছেন, জাভেদ আখতার আছেন, জাভেদ আখতার আছেন। জাভেদ আখতার হচ্ছে চলচ্চিত্র অঙ্গন থেকে জাভেদ আখতারকে রাজ্যসভার মেম্বারশিপ দেওয়া হয়েছে, অর্থাৎ তারা হচ্ছে 12 জনের মধ্যে। এভাবে এমএলএদের দ্বারা আছে 233 জন, আর গুরুত্বপূর্ণ 12টি সেক্টর থেকে 12 জনকে বেছে নেন ভারতের প্রেসিডেন্ট। এই হচ্ছে 233 + 12 245। ক্লিয়ারলি বুঝতে পারলেন কিনা? স্যার স্যার এই যে 543 জন, তারাই কি এই যে রাজ্যসভার ইয়াগুলা সিলেক্ট করে, মানে 233 জনকে কি সিলেক্ট করে? বুঝলাম না। যে 233 জনকে যে মানে এমএলএরা ভোট দেয়, এমএলএরা আসলে কারা? এখানে এই পার্লামেন্টের মধ্যে এমএলএরা আসলে কারা? রাজ্যসভার 233। এতক্ষণ ধরে আপনি কি এই বুঝলেন? এমএলএ কারা? বিধানসভার মেম্বার আছে এমএলএ, বিধানসভার মেম্বার এমএলএ। ক্লিয়ার? এখানে ক্লিয়ার কিনা? জি স্যার, এটা ক্লিয়ার। এই এমএলএরা ভোট দিয়ে 233 জনকে নির্বাচিত করবে। জি স্যার, ক্লিয়ার। ওকে, আর কার কোনো প্রশ্ন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার এই যে 233 জন। আপনার মোবাইল থামান, ওটা থামান, ও মরে যাবে একটু করে, ওটা থামান। আহা, কে এটা? তানজিদা ইসলাম। রিমুভ করে বিদায় করে দিছি ক্লাস থেকে। ওনাকে মেবি কেউ কল দিয়েছে, কেটে দিলেই পারতো। কেউ কলটা কেটে দিলেই পারে, তাই না? জি, উনি তো কল কেটে দিলেই পারতো। ক্লাস থেকে রিমুভ করে দিয়েছি, ভালো করছি না? জি স্যার। মাথায় রাখতে হবে, যদি আমি দেখি যে না বাংলাদেশে 100 জন লোকের করোনা ভাইরাস হয়েছে যার কারণে সবার মৃত্যু ঘটতে পারে, সেই 100 জনকে আগে মেরে দাও, তাদেরকে ডিরেক্টলি ফায়ার করে দাও। তো তখন কিম জং এর ভূমিকা পালন করতে হবে স্যার। জি স্যার, কিম জং ওটা মাঝে মধ্যে হওয়া উচিত মনে করি আমি। আমি যদি মনে করি 100 জন লোকের করোনা ভাইরাস হয়েছে যেখান থেকে 1 কোটি লোকের করোনা ভাইরাস হতে পারে, তো 100 জনকে মেরে দাও, 100 জন থাকা দরকার। আমার মনে হয় স্যার এইভাবে স্যার ধূমপাইগুলো মেরে ফেলা উচিত স্যার। রাস্তায় যেগুলো ধূমপান করে স্যার, মানে একদম মানে পাবলিক প্লেসে যেগুলো করে আর কি, এগুলোরে একদম দেওয়া উচিত। সেটা হতে পারে। এবার বলেন, এবার কার কি প্রশ্ন আছে? যে আমাদের ক্লাস কিন্তু শেষ।